আজ আমরা জানবো এমন এক জমিদারের গল্প যার জমিদারিত্বকালে এখানে গড়ে তুলেছিলেন এই বিশাল বিশাল রাজপ্রাসাদ। তাদের ধন সম্পদ এতটাই বেশি ছিল যে এই নাগরপুরকে তারা একটি শহরে সৃষ্টি করতে চেয়েছিলেন। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, একটি অজপাড়া গাঁওকে তারা শহরে সৃষ্টি করতে চেয়েছিলেন। ভাবা যায়, এখানে গড়ে তুলেছিলেন চিড়িয়াখানা, সেখানে শোভা পেত হিংস্র বাঘ, সিংহ, ছিল আস্তাবল, হাতিশালা, কি ছিল না তাদের, সবই ছিল তাদের, ঠিক যেন রাজাদের মতো। আবারও বলছি, তারা এতটাই আভিজাত্য ছিলেন যে এই নাগরপুরকে কলকাতার আদলে একটি জেরক্স কপিতে সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু এত ক্ষমতা, এত শক্তি, এত ধন সম্পত্তি থাকার পরেও কি ঘটেছিল তাদের সাথে? চলুন ঘুরে আসি বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নাগরপুর জমিদার বাড়ি থেকে। ভয় লাগে, ভয় লাগলে কি করবো, আজকে চলে যাবো, মনে হয় কিরকম কিরকম লাগে, ভয় লাগে। বাদুর, কি বিশ্রী গন্ধ, দুর্গন্ধ। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হাসিবুজ্জামান অফিসিয়াল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নাগরপুর জমিদার বাড়ি। পূর্বেও আমি এই অঞ্চলে একবার এসেছিলাম, কিন্তু সেটা পাকুটিয়া। আর পাকুটিয়া জমিদারদের ইতিহাস আমি কিন্তু জীবন্তভাবে আপনাদের মাঝে ফুটিয়ে দেখিয়েছি, এবং সেই জমিদারদের ইতিহাস শুনে অনেক অনেক মানুষ কিন্তু সাড়া দিয়েছিল, আমাকে কমেন্ট করেছিল। ফলে অনেকে আমাকে বলেছিলেন এই নাগরপুর জমিদার বাড়ি নিয়ে ভিডিও করার জন্য। তাই আজ আমি আপনাদের দেখানোর জন্য এবং ইতিহাস জানানোর জন্য এই জমিদার বাড়িতে এসেছি। তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব যদি করতে না পারেন তাহলে কমেন্ট করবেন, কমেন্টও যদি করতে না পারেন তাহলে ভিডিওতে একটা লাইক মারবেন। আপনারা যদি ভিডিওতে লাইক মারেন তাহলে আমি খুশি হব। আজ থেকে 200 বছর পূর্বে এখানে গড়ে উঠেছিল এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়ির মূল প্রতিষ্ঠাতা যদুনাথ চৌধুরী 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় তিনি ব্রিটিশদের কাছ থেকে জমিদারি লাভ করেন। তারপর এই প্রাসাদের কাজ শুরু করেন যদুনাথ চৌধুরী। তিনি এতটাই ধন সম্পত্তির মালিক ছিলেন যে নাগরপুর চৌধুরী বাড়ি প্রতিষ্ঠা করার পর তিনি এই নাগরপুরকে কলকাতার আদলে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন। এটা কি আমি ঠিক জানি না, তবে আমি একটু ঢোকার চেষ্টা করছি। যদুনাথ চৌধুরী, তার ছিল 3টি ছেলে, উপেন্দ্র মোহন, জগদীন্দ্র মোহন এবং শশাঙ্ক মোহন চৌধুরী। তারা ছিলেন চৌধুরী বংশ, তাই সেই সময় এই বাড়িটিকে সবাই চৌধুরী বাড়ি নামে ডাকত। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি যে এই জমিদার বাড়ির কোথায় এসে পৌঁছে গিয়েছি আমি ঠিক জানি না। এই রুমটি যেমনটা অন্ধকার তেমনটা বদ্ধ, এর চারিদিকে সব দরজা জানালা সব লাগানো, অর্থাৎ আমার পেছনে এটা কিন্তু বের হওয়ার জন্য রাস্তা ছিল, সেগুলো কিন্তু সব আটকে দেওয়া হয়েছে। আমি যখন কোথায় আমি নিজেও বলতে পারছি না। আর এখানে কেউ নেই বন্ধুরা। এত বড় একটা জমিদার বাড়ি, এটি কলেজ ছিল। আজ শনিবার, তার ফলেও এই কলেজটি আজ বন্ধ। জঙ্গল আর আবদ্ধ ঝোপঝাড়ের মধ্যে অবহেলায় পড়ে থাকা এই যে স্থাপনাটি দেখছেন, একসময় জমিদার বাড়ির গোটা অঞ্চলের মানুষ সব সময় এখানে আসতো এবং ফুলে ফলে ভরিয়ে রাখতো। সেই স্থান আজ পরিত্যক্ত। হ্যাঁ বন্ধুরা, এটি ছিল এই জমিদার বাড়ির ঠাকুর ঘর। প্রতি বছর দুর্গাপূজার সময় ভারতবর্ষের সবচেয়ে সুদক্ষ কারিগরদের আনা হতো এখানে প্রতিমা তৈরি করার জন্য। আমি এখন আছি এই জমিদার বাড়ির মন্দিরের ভিতরে, অর্থাৎ যখন জমিদারি প্রথা ছিল, যখন এখানে জমিদাররা ছিল, তখন এটি ছিল তাদের মন্দির। এবং প্রতি বছর যখন পূজার সময় হতো তখন ভারতবর্ষের সবথেকে বড় বড় প্রতিমা কারিগররা এখানে আসতেন ঠাকুর তৈরি করতে। এই যে এখানে দেখুন, এখানে কিন্তু কি সুন্দর নকশা এখনও তা ফুটে রয়েছে। এখানে কিন্তু সাফ এখনো পর্যন্ত দেখা যায়। বছরের পর বছর পরিত্যক্ত থাকার ফলেও এখনো বোঝা যায় যে এটি তাদের ঠাকুর ঘর ছিলেন। ভারতের পুরী থেকে নাগর মিয়া নামে একজন বৃদ্ধা আসেন এই অঞ্চলে বসবাস করার জন্য। তার সূত্র ধরে আসেন আরো অনেক মানুষ। ধীরে ধীরে এখানকার জঙ্গল কেটে তারা বসবাস করতে শুরু করেন। সেই নাগর মিয়ার নাম থেকেই আজকের নাগরপুর। বন্ধুরা, আমার পাশে এই যে ভবনটি দেখছেন,
এটি কিন্তু 4র্থ নাম্বার ভবন, এটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। আর এটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত 3য় নাম্বার ভবন। আর এই ভবনের এই পাশে যেটা রয়েছে সম্ভবত এটি 5 নাম্বার ভবন। এই বাগানের মধ্যে দিয়ে যাওয়াটা আমার ঠিক হচ্ছে না, তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য যাওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন, এই ভবনটি কিন্তু একদমই সব ধ্বংস হয়ে গিয়েছে। এর মধ্যে সব বাদুড় ঢুকে আছে, এই জন্য আমি ঢুকতে পারছি না। তবে এটা যে 5ম নাম্বার ভবন মার্কিং করা আছে দেখুন। এর মধ্যে এতটা বিকট দুর্গন্ধ, এখানে কিন্তু কেউ আসে না বন্ধুরা। দেখুন এসব জায়গার মধ্যে কিন্তু সাপ পোকামাকড় অবশ্যই রয়েছে, তাই আমি অতটা রিস্ক নিয়ে ওখানে যেতে চাচ্ছি না। কারণ যে কোনো সময় সাপ পোকামাকড় যদি কামড়ে দেয় তাহলে আমাকে পটলডাঙ্গায় চলে যেতে হবে। দেখুন সব ধ্বংস, সব কিছু ধ্বংস, আর কিছুই নেই। এগুলো সরকারের উচিত ছিল রক্ষা করা, তো কেন যে সরকার এগুলো রক্ষা করে না, কেন যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগুলো রক্ষা করে না, আমি জানি না। যদুনাথ চৌধুরীর মৃত্যুর পর তার 3 পুত্র মিলে এই জমিদারি পরিচালনা এবং প্রাসাদের শ্রীবৃদ্ধি করেন। এই নাগরপুর চৌধুরী বংশের পূর্বপুরুষরা মুঘল আমল থেকেই এই অঞ্চলে ব্যাপক প্রভাবশালী ছিলেন। ইতিহাস থেকে যতদূর জানা যায়, সুবিদ্যা খাঁর সূত্র ধরে চৌধুরী বংশ নাগরপুরে জমিদারি শুরু করেন। আজ থেকে প্রায় 200 বছর আগে 54 একর জায়গা জুড়ে বিস্তৃত এই জমিদার বাড়ি ইউরোপীয় এবং মোঘল স্থাপত্য রীতিতে মিশ্রণে তৈরি হয়েছিল। 200 বছরের পরিত্যক্ত এই বাড়ি 200 বছরের হলেও কোনোভাবেই আমি একে 200 বছর বলতে পারছি না। মনে হচ্ছে 10 বছরের পুরানো একটি বাড়ি। এই কমপ্লেক্সের অনেকগুলো ভবনের মধ্যে বেশ কয়েকটি ভবন রয়েছে এবং তাদের ভিন্ন ভিন্ন নামও রয়েছে, যেমন রংমহল, ঝুলন দালান এবং নহবতখানা। যদুনাথ চৌধুরীর নাতি সুরেশচন্দ্র রায় কলকাতায় থেকে ব্যবসা ও শিল্পখাত সামলাতেন। তিনি কলকাতার আভিজাত সমাজের সাথে যুক্ত ছিলেন এবং তিনি সেখানেই বেশিরভাগ সময় কাটিয়েছেন। 200 বছরের অধিক পুরানো এই বাড়ি, কিন্তু আমি কোনোভাবেই এই বাড়িকে 200 বছরের পুরনো বলতে পারছি না। মনে হচ্ছে এই বেশ কিছুদিন আগেই নির্মাণ করা হয়েছে। কত সুন্দর বন্ধুরা দেখুন। আর আমি কিন্তু এই 3 তলাতে অর্থাৎ ছাদে চলে এসেছি। দেখুন এই বাড়ির ছাদ দেখুন, দেখুন কতগুলো বাড়ি ছিল এখানে, এই যে দেখুন। সে সময় নাগরপুরের সাথে কলকাতার অত্যন্ত গভীর বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। নাগরপুরের পাশ দিয়ে বয়ে চলা যমুনা ও ধলেশ্বরী নদী ব্যবহার করে তৎকালীন রাজধানী কলকাতার সাথে সরাসরি পণ্য আনা নেওয়া করা হতো। সে সময় নাগরপুরের সাথে কলকাতার সরাসরি স্টিমার সার্ভিস চালু ছিল, খুব সহজেই কলকাতায় যাওয়া যেত। এই জমিদাররা ছিলেন অত্যন্ত শৌখিন এবং শিক্ষিত। পুরাতন জমিদার বাড়ির এইসব জায়গাগুলোতে যাওয়া একদমই ঠিক হবে না, কারণ এগুলো কিন্তু ডেবে গিয়েছে। এখানে একটু চাপ লাগলে হয়তো ভেঙে যেতে পারে। তবে এই ভবনগুলো দেখুন কি সুন্দর এবং কত জাঁকজমকপূর্ণ ছিল এই বাড়িগুলো। দেখুন এখনও পর্যন্ত সব ধসে গেলেও ওইখানে নকশাগুলো কিন্তু এখনও বহাল তবিয়তে টিকে রয়েছে। দেখুন ভবনগুলো, লাল ইটের এই স্থাপনা আজও ইতিহাসের সাক্ষী বহন করে রয়েছেন। অবশ্য পাকিস্তান আমলে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায় তখন তাদের ক্ষমতা অনেক ভেঙে পড়ে। পরবর্তীতে অনেক জমিদার বেশিরভাগ জমিদার এই বঙ্গ ছেড়ে ভারতে পাড়ি দেয়। ঠিক তেমনিভাবে এই জমিদাররাও ভারতে চলে গিয়েছিল। কিন্তু এই সুবিশাল অট্টালিকা ছেড়ে কে যেতে চায় বলুন? কি সুন্দর সুন্দর ভবন, আমি তো হলে জীবনেও যেতাম না। আর এই বাড়িগুলো 200 বছরেরও বেশি পুরনো, কিন্তু এর যে স্থাপনা দেখে আমি কোনোভাবেই একে 200 বছরের পুরনো বলতে পারছি না। কথিত আছে যদুনাথ চৌধুরীর নাতি রায় বাহাদুর সতীশচন্দ্র চৌধুরী তৎকালীন সময়ে নিজের ব্যবসার জন্য একটি উড়োজাহাজ কিনেছিলেন এবং এই বাড়ির কাছেই একটি রানওয়ে তৈরি করেছিলেন। ভাবা যায়। এইটা কিন্তু ভেঙে যাবে, এটা কিন্তু অনেক নিচু হয়ে গিয়েছে বন্ধুরা। এই জায়গাতে আমি আসলেই দেখতে পেলাম এটা কিন্তু অনেক নিচু হয়ে গেছে, এখানে ফাটল ধরেছে। অর্থাৎ এই জায়গাটি কিন্তু এখানে দেখুন ফাটল। আমি যখন পা দিলাম তখন বুঝতে পেলাম যে এই জায়গাটি অনেকটা ঝুঁকিপূর্ণ। আর এখানে কিন্তু এখন র্যাকও রয়েছে দেখুন। এটা ছিল সেই জমিদার আমলের, জমিদাররা যারা বসবাস করতেন তাদের কিচেন ছিল, এটা রান্নাঘর ছিল। এটা দেখুন কি সুন্দর। এখানে মূলত একটা কিচেন ছিল, এখানে রান্না করার জায়গা ছিল। আবার এই একটা খিলান দরজা, আমি ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এখানে নিশ্চয়ই যাওয়া সব বন্ধ করে রেখেছে, আমি জানি না এর ভেতরে কি আছে। বন্ধুরা দেখুন আমি কোথায়, কি সরু একটা একটা ছাদের সিঁড়ি দেখুন, কত সরু এই ছাদে ওঠার সিঁড়ি দেখুন। তারপরে এত এত চিকন এত সরু জায়গা দিয়ে কিভাবে ওঠে মানুষ, এত সরু। ও এখান থেকে ছাদে ওঠার রাস্তা কিন্তু আটকে দেওয়া হয়েছে। আমি এগুলো দেখলে পাগল হয়ে যাই, কিভাবে তারা এত সুন্দর সুন্দর ভবন নির্মাণ করেছিলেন, কি সুন্দর হাতের কাজ। বন্ধুরা দেখুন, এই যে 200-300 বছরের পুরনো এই ভবন, 300 নয় 200 বছরেরও অধিক, তো 200 বছরের অধিক এই ভবনগুলো এখনো কি সুন্দরভাবে তার যৌবন ধরে রেখেছে। ব্রিটিশ সরকার উপেন্দ্র মোহন চৌধুরীর বড় ছেলে সতীশচন্দ্র রায়কে সাধারণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সম্মুখীন সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ রায় বাহাদুর খেতাবে ভূষিত করেন। সতীশচন্দ্র রায় সাধারণ প্রজাদের জন্য অনেক কিছু করেছিলেন। এখানকার জমিদাররা বঙ্গের অন্য সব জমিদারদের মতো অত্যাচারী ছিল না, তারা ছিলেন সুশিক্ষায় শিক্ষিত নরম প্রকৃতির মানুষ। এর মধ্যে সব বাদুরের আড্ডাখানা হয়ে গিয়েছে দেখুন। ছোট ছেলে সুরেশচন্দ্র রায় অপেক্ষাকৃত পশ্চাত্য সংস্কৃতি ঘেঁষা, আর তিনিই ছিলেন এই বংশের সবচেয়ে শৌখিন প্রকৃতির মানুষ। তিনি ছিলেন খুবই ক্রীড়ামোদী। উপমহাদেশের বিখ্যাত ফুটবল দল ইস্ট বেঙ্গল ক্লাবের তিনিই ছিলেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি। পাশ্চাত্য এই মোগল সংস্কৃতির মিশ্রণে এক অপরূপ নান্দনিক সৌন্দর্যে নির্মিত এ যেন এক সাজানো গোছানো সাম্রাজ্য। এসব দেখে বোঝা যায় এ যেন রাজা বাদশাহর থেকে কোনো অংশে কম ছিল না। এখানের এই রঙ্গমহলের পাশে একটি সুদৃশ্য চিড়িয়াখানা ছিল। সেখানে শোভা পেত ময়ূর, কাকাতুয়া, হরিণ, ময়না, কিন্তু অভাব ছিল বন্য বাঘের। আর তাই তো শৌখিন সুরেশচন্দ্র চৌধুরীর ইচ্ছায় চিড়িয়াখানায় স্থান করে নিল বাঘ এবং সেই সাথে সিংহ। কতই না সুখ শান্তিতে বসবাস করত এই জমিদাররা এখানে। তবুও তারা এই দেশ ছাড়তে বাধ্য হন, কারণ 1947-এ ভারত বিভাজনের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশ মুসলিম প্রধান অঞ্চল হিসেবে পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হয়। অমুসলিম জমিদার পরিবার হিসেবে তারা নিরাপত্তাহীনতা বোধ করেন এবং তাদের বিশাল সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়ে। দেশভাগের পর রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে জমিদারদের গুরুত্ব কমে যায়। এরপর 1950 সালে পাকিস্তান সরকার জমিদারি প্রথা বাতিল করেন। ফলে জমিদাররা তাদের ভূমির খাজনা আদায় করা থেকে বঞ্চিত হয়ে পড়ে এবং তাদের রাজস্ব আদায়ের সব থেকে বড় অংশ হারিয়ে ফেলেন। দেশভাগের পর রাজনৈতিক দাঙ্গা ও লুণ্ঠনের হাত থেকে বাঁচতে প্রাণ ভয়ে সসম্মানে তারা এই দেশ ত্যাগ করেন। এই স্থান ত্যাগ করতে কতই না কষ্ট হয়েছিল। আহা, কি সুন্দর সাজানো গোছানো সংসার, কি রাজকীয় জীবন যাপন ছেড়ে এক দেশ থেকে আর এক দেশে নতুন ভাবে বাঁচা কেউ চায় না। বন্ধুরা, পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ এই ভবনগুলোকে মাঝখান থেকে পার্টিশন দিয়ে তাদের মতো করে শ্রেণীকক্ষ হিসেবে সাজিয়েছেন। অর্থাৎ এইগুলো কিন্তু অনেক বড় বড় ভবন ছিল, অর্থাৎ বড় বড় কক্ষ ছিল। সে সময় জমিদারদের মতো করে তারা নির্মাণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ তাদের মতো করে মাঝখান থেকে একটা করে দেয়াল তুলে দিয়ে একটি রুমকে 2টি বা 3টি শ্রেণীতে ভাগ করেছেন। তবে জন্মভিটা ছেড়ে যাওয়ার কষ্ট থাকলেও পরিস্থিতি আর তাদের সম্মান খুব একটা বিকল্প ছিল না। বর্তমান এই নাগরপুর জমিদার বাড়িটি দেখলে সেই পুরনো আভিজাত্য আর চলে যাওয়া করুণ স্মৃতি ছাপ এখনো স্পষ্ট বোঝা যায়। দর্শক বন্ধুরা, এইসব ধ্বংসপ্রাপ্ত ভবন দেখলে আমার খুবই কষ্ট হয়। কেন যে প্রত্নতন্ত্র অধিদপ্তর এইসব ভবনগুলো সংরক্ষণ করে না আমি জানি না, এবং সেই সাথে আমি সে হারিয়ে যাই, কল্পনার অতীতে চলে যাই যে এখানে একসময় জমিদাররা বসবাস করত। তারা নিজের হাতে দাপটের সহিতে এই অঞ্চলকে তারা শাসন করে গেছেন। আমি কিন্তু জমিদারি প্রথাকে সাপোর্ট করছি, কারণ বর্তমান সময়ে 1000 পাতি নেতার থেকে একজন জমিদার বোধহয় ভালোই ছিল।
তবে ক্ষমতা কারো চিরস্থায়ী নয় বন্ধুরা, তাই তাদেরও এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। পাকিস্তান সরকার যখন জমিদারি প্রথা বাতিল করে দেয়, যখন খাজনা তারা আদায় করতে পারেনি বা তাদের সাধারণ জনতার উপরে জুলুম করতে পারেনি। দর্শক বন্ধুরা, আজকে এখানেই বিদায়। যাদের ভালো লেগেছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান, এবং যাদের ভালো লাগেনি তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আপনারা কোথায় দেখতে চান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।